দেখো আম্মু, এখন আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। আর আমার এখনো তো বিয়ের বয়সই হয়নি। আগে লেখাপড়া শেষ করি, তারপর বিয়ে নিয়ে ভাববো। একদম চোখ মুখ বুজে মায়ের সামনে কড়া গলায় কথাগুলো বলে ফেললাম। আম্মু কিছুটা বিনয়ের সুরে বললেন, আমি কি করব বল? বিয়েটা তো আর আমি ঠিক করিনি। বিয়ে ঠিক করেছে তোর বাবা। তোর বাবাকে গিয়ে বল আমার সাথে এত গরম দেখালে লাভ হবে না। দেখো আম্মু, তোমরা আমাকে যার সাথে ইচ্ছা বিয়ে দিতে পারো, কিন্তু রূপা আপুকে কিছুতেই বিয়ে করা সম্ভব না। কারণ তাকে আমি ওইভাবে দেখিনি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো, রূপা আপু আমার থেকে সিনিয়র, তাহলে তার সাথে কিভাবে আমার বিয়ে হবে? সিনিয়র হয়েছে তো কি হয়েছে? তোর থেকে তো তেমন বেশি বড় না, মাত্র 2 বছরের বড়। আমি বেশ কড়া মেজাজে বললাম, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমার কিছু বলার নেই। কথাটি বলেই সরাসরি কোনো দিকে না তাকিয়ে রুমে চলে আসলাম। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না, তাই তো? ঠিক আছে, আপনাদের আমি বুঝিয়ে বলছি। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি হচ্ছে আমার আম্মু, আর আমি তাদের একমাত্র সন্তান। আর যার সাথে আমার বিয়ের কথা হচ্ছে সে হচ্ছে আমার চাচাতো বোন রূপা আপু। রূপা আপু ছোটকাল থেকে আমাদের বাসায় বড় হয়েছে, কারণ রূপা আপু যখন ক্লাস 6-এ পড়ে তখন তার বাবা মা একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমাদের বাসায় বড় হয়েছে। রূপা আপু আর আমার বিয়ে নিয়ে কথা বলার কারণ হচ্ছে, আমি আমার এক ফ্রেন্ড এর সাথে ঘুরতে গেছিলাম। তো সারাদিন ঘোরাঘুরি করার পর বাসায় যখন আসতেছিলাম তখন রাস্তায় রূপা আপুর সাথে দেখা হয়ে যায়। আর মূলত এই দেখা হওয়াটাই বর্তমানে আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমি আর আমার ফ্রেন্ড মিলি যখন রিকশায় বসেছিলাম তখন কিছুটা দূরে রূপা আপু আর তার এক ফ্রেন্ড আসতেছিল। তো আমি আপুর দিকে তাকিয়ে যা বুঝলাম, তিনি হয়তোবা আমাকে দেখে খুব বেশি পরিমাণ রেগেছিল, বা ওই টাইমে কোনো কারণে রেগেছিল। আমি রূপা আপুর সাথে কোনো কথা না বলে ওই টাইমে আমি মিলিকে বাসায় পৌঁছে দিয়ে বন্ধু বান্ধবের সাথে বেশ অনেক সময় আড্ডা দিয়ে বাসায় আসার পর কি ঘটলো তা তো আপনারা কিছুক্ষণ আগে জানতে পেরেছেন। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ ভাবলাম যে কী কারণে রূপা আপুর সাথে আমার বিয়েটা বাবা ঠিক করেছে। কোনো কারণ খুঁজে না পেয়ে আবারও আম্মুর কাছে চলে গেলাম এবং আম্মুকে জিজ্ঞাসা করলাম। আম্মু, একটা কথা জিজ্ঞাসা করলে সত্যি সত্যি উত্তর দেবে? কি জিজ্ঞাসা করবি কর। আচ্ছা, রূপা আপুর সাথে তোমরা যে আমার বিয়েটা ঠিক করলা, এটা কেন করলা? বিয়ে ঠিক করার কারণটা কি? আর বিয়ে তুমি ঠিক করছো নাকি আব্বু ঠিক করেছে? কথাটি শোনার পর আম্মু বেশ কিছুটা হাসি মুখ নিয়েই বললেন, ও এই কথা। রূপা তোকে পছন্দ করে এবং অনেক ভালোবাসে, এটা তো জানিস। আজকে দুপুরে নাকি তোকে কোনো মেয়ের সাথে ঘুরতে দেখেছে। এটা নিয়ে মেয়েটা বাসায় এসে খুব কান্নাকাটি করেছে। তোর বাবা আর আমি চিন্তা করে দেখলাম তোদের বিয়েটা দিয়ে দিলে খুব ভালো হয়। বাবা মা মরা মেয়েটা, ছোটকাল থেকে তো আমরাই ওকে আদর যত্ন করে মানুষ করেছি। বাকি জীবনটা না হয় আমাদের কাছেই কাটুক। তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে করা ঠিক হবে? বিয়ে এখন করলে আর পরে করলে কি, কয়েক বছর পরে করলেও তোকে রূপাকেই বিয়ে করতে হবে। তাহলে পিছিয়ে লাভ আছে, এখন এই বিয়েটা করে নে। আর মেয়েটা সে দুপুর থেকে বাসায় এসে কান্না করছে, এখনো পর্যন্ত খাবার খায়নি। কি বলো, রূপা আপু এখনো দুপুরের খাবার খায়নি? আম্মু কিছুটা মুখ ভার করে বলল, আমি তো সেটাই বলছি। সে কখন থেকে রুমের দরজা আটকে শুয়ে আছে, আমি কয়েকবার ডাক দিয়ে আসলাম। তুই একটু গিয়ে দেখ তো, ডেকে খাবার খেতে আসে কিনা। আম্মুর সাথে আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি রূপা আপুর রুমের দিকে পা বাড়ালাম। রূপা আপুর রুমের সামনে এসে দরজায় নক করে তখন বললাম, আপু রুমে আছো? রূপা আপু বেশ নরম গলায় বলল, হ্যাঁ কিছু বলবি? হ্যাঁ, কিছু তো বলার জন্যই আসছিলাম। তুমি নাকি এখনো দুপুরের খাবার খাওনি? এখন খাবো না, ভালো লাগতেছে না, পরে খাবো, তুই এখন যা। আমি খুব করুণ সুরে বললাম, দরজা খোলো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। আমি আবার বলতে লাগলাম, ঠিক আছে, তোমার যা করার করো, আমি আর কখনো তোমাকে ডাকতে আসবো না, থাকো তুমি। কথাটি বলে যেই পিছনে ঘুরে হাঁটা ধরলাম, অমনি দরজা খোলার শব্দ আসলো পিছন থেকে এবং আমি পিছনে তাকিয়ে দেখি রূপা আপু দরজা খুলে দিয়েছে। রূপা আপুর দিকে তাকানোর পর সর্বপ্রথম আমার চোখে যেটা পড়লো সেটা হচ্ছে আপুর মিষ্টি মুখখানা যেন পুরো লাল হয়ে গিয়েছে। আর তার চোখগুলো কেমন ফুলে ফুলে গেছে, হয়তোবা শুয়ে শুয়ে কান্না করতেছিল। রুমের ভিতরে গিয়ে বসার পর রূপা আপু স্বাভাবিক কণ্ঠে বলল, কি বলবি বল। দুপুরের খাবার খাওনি কেন? এমনি ভালো লাগতেছে না তাই খাইনি। কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম। রূপবাবু বেশ অবাক হয়ে বললেন, অন্য কারণ বলতে কি শুনেছিস তুই? আমি কিছুটা ভাব নিয়ে বললাম,
আমাকে মিলির সাথে রিকশায় ঘুরতে দেখে তুমি নাকি বাসায় এসে অনেক কান্নাকাটি করেছ, আর দুপুরের খাবার নাকি খাওনি এই কারণে। ছোট আম্মু তোকে কথাগুলো বলে দিয়েছে। আমি কিছুটা ভাব নিয়ে বললাম, শুধু এটা না, আরও অনেক কিছুই বলেছে। আবার কি বলেছে? বাসায় নাকি তোমার আর আমার বিয়ে ঠিক করেছে। রূপা বেশ অবাক হয়ে বলল, কি তোর আর আমার বিয়ে? হঠাৎ করে কথাটি শোনার পর থেকে রূপা আপুর দুঃখ দুঃখ চেহারার ভাবটা মনে হয় নিমিষেই দূর হয়ে গেল এবং মুখটা হাসি খুশি হয়ে গেল। আমি অনেকবার গভীর কণ্ঠে রূপা আপুকে বলতাম, এত খুশি হয়ে লাভ নেই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রূপা আপু বেশ ভাব নিয়ে বললেন, কে কাকে বিয়ে করবে আর কে কাকে বিয়ে করবে না এটা সময় আসলে দেখা যাবে। এখন রুম থেকে বের হ, আমি খাবার খেতে যাব। তোমার নাকি ভালো লাগতেছে না, তুমি নাকি খাবার খাবে না, এখন হঠাৎ করে বলছো খাবার খেতে যাবে, মানে কি? রূপা আপু হাসি খুশি মুখ নিয়ে বলল, তখন মন ভালো ছিল না তাই খাবার খেতে যায়নি, এখন মন ভালো হয়ে গেছে, এখন খাবার খাবো। তোর কোনো সমস্যা? না, আমার আবার কি সমস্যা? কোনো সমস্যা নাই। রূপা আপু কিচেনে খাবার খাওয়ার জন্য চলে গেল এবং আমি উঠে আবার রুমের দিকে যেতে লাগলাম। ও ভাবতে লাগলো, সত্যি সত্যি যদি রূপা আপুর সাথে আমার বিয়েটা হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে। আসলে কি আমি বিষয়টা মেনে নিতে পারবো নাকি মেনে নিতে পারবো না। আবার রুমে গিয়ে একটা ঘুম দেওয়ার জন্য পরিস্থিতি নিলাম, যেহেতু আমি বাইরে থেকে দুপুরে খাবার খেয়ে এসেছি তাই খুব ঘুম পাইতেছিল দু চোখে। খুব সুন্দর একটি ঘুম দেওয়ার পর হঠাৎ দরজা নক করার কারণে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম বাহির থেকে রূপা আপু ডাকতেছে। আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়ে রূপা আপুর দিকে তাকাতেই দেখলাম রূপা আপু হাতে একটি শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আপুকে জিজ্ঞাসা করলাম, কিছু বলবা বলো, ঘুম থেকে ডেকে তুললা কি কারণে? রূপা আপু অনেকটা খুশি খুশি মুখ নিয়ে বললেন, এই পাঞ্জাবিটা পরে সন্ধ্যায় তুই আর আমি ঘুরতে যাব, আর এখন ফ্রেশ হয়ে নে। এত সময় পর্যন্ত কেউ শুয়ে থাকে? কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। আমি বেশ বিরক্তি নিয়ে বললাম, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব কে বলল? তোমাকে আমি কি বলছি যে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব? রূপা আপু বেশ রাগী কণ্ঠে বলল, তোর বলতে হবে কেন ঘুরতে যাওয়ার জন্য? আমি বলছি তাই তুই যাবি আমার সাথে। আমি যাব না, তুমি একাই যাও। রূপা আপু বেশ কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, সত্যি যাবি না? না, যাব না, আর আমার এমনিতেই ভালো লাগছে না, এখন আমি ঘুমাবো, যাও তো। ঠিক আছে তুই ঘুমা, আমি ছোট আম্মুকে গিয়ে বলতেছি তুই আমাকে নিয়ে ঘুরতে যাইতে চাইছিস না। আরে এখানে আম্মুকে টানতেছ কেন? ছোট আম্মুকে বলবো না তো কাকে বলবো? আমি যখন বলি চল আমি একটু শপিংয়ে যাব অথবা ঘুরতে যাব তখনই তোর কাজের কোনো শেষ থাকে না। এই কাজ ওই কাজ বাহানা দিস, আর অন্য মেয়েরা বললে তো ঠিকই ঘুরতে যাস। আজকে তো দেখলাম মিলিকে নিয়ে সকাল থেকে সেই দুপুর পর্যন্ত ঘুরলি, কই আমি তো কত বললাম, আমাকে নিয়ে তো কখনো গেলি না। আজকে আমি ছোট আম্মুকে সব বলবো। আমি রূপা আপুর কথা তেমনভাবে পাত্তা না দিয়ে আবার রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবারও দেখলাম যে দরজায় নক করছে। প্রথমে ভাবলাম রূপা আপু নক করছে, পরে বুঝতে পারলাম আমার আম্মু দরজায় নক করছে। তো আমি দরজা খুলে দিয়ে আম্মুকে বললাম, কি হয়েছে, এত নক করছো কেন? আম্মু বেশ রাগান্বিত কণ্ঠে বললেন, রূপা নাকি তোকে নিয়ে ঘুরতে চাইতেছে, তুই নাকি যাইতে চাইছিস না। আসলে আম্মু আমার ভালো লাগছে না, প্রচুর ঘুম আসতেছে, তার জন্য আর রূপাকে বলছে যে এখন যাব না, রূপাকে নিয়ে ঘুরে এসে তারপর ঘুমাস, এখন ঘুরতে যা। বললাম তো আম্মু এখন যাব না, কালকে যাব। আম্মু এবার বেশ রাগান্বিত কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি তোর বাবাকে গিয়ে বলছি। এখানে বাবাকে টানছো কেন? এখানে বাবাকে টানছো কেন? বাবা কোথা থেকে আসলো? ঠিক আছে, আবুকে গিয়ে বলো যে তাকে নিয়ে এখন ঘুরতে যাব, তাড়াতাড়ি রেডি হতে বলো, তাহলে তাড়াতাড়ি চলে আসা যাবে। যা ভাবছিলাম তাই হলো, একটু শান্তিমতো ঘুমাবো তার আর উপায় নেই। এখন নাকি রূপা আপুকে নিয়ে ঘুরতে যেতে হবে এবং আম্মুকে বলে আমি বাইরে গিয়ে বাইক বের করে বাইকটা মুছে নিলাম এবং রূপা আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 20 মিনিট হয়ে গেল বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, রূপা আপুর আসার কোনো খবর নেই। এজন্যই রূপা আপুকে নিয়ে আমি কোথাও যেতে চাই না, সব জায়গায় শুধু লেট করে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম রূপা আপু নীল শাড়ি পরে আসতেছে এবং তাকে অদ্ভুত সুন্দর লাগতেছে, এরকম সুন্দর কখনো লাগেনি। আমি তার পা থেকে মাথা অবধি দেখতে লাগলাম। রূপা আপু নীল শাড়ি পরতেছে, হাতে নীল চুড়ি পরেছে, কপালে নীল একটা টিপ দিয়েছে এবং চোখ গাঢ় করে কাজল দিয়েছে, যার কারণে রূপা আপুকে নীলপরীর মতো লাগতেছিল, যদিও এর আগে কখনো আমার এরকম মনে হয় নাই। রূপা আপুর দিকে তাকিয়ে থাকার সময় কখন যে রূপা আপুর সামনে চলে আসছে তা আমি বুঝতেই পারিনি।
হঠাৎ আমার চোখের সামনে চুটকে বাজিয়ে রূপা আপু বলল, কি রে, কি দেখছিস এভাবে? আমি বেশ ভীত কণ্ঠে বললাম, কই কিছু দেখছিলাম না তো। রূপা আপু মুচকে হাসি দিয়ে বলল, মিথ্যা বলছিস কেন? মিথ্যা বলছিস কেন? তুই আমাকেই দেখছিলি। আমাকে অনেক সুন্দর লাগছে, তাই না? আমি বেশ লজ্জা মাখা মুখ নিয়ে বললাম, জি না, আমি আপনাকে দেখছিলাম না। রূপা আপু মুচকি হেসে আমাকে বললেন, ঠিক আছে, আর মিথ্যে বলতে হবে না। আমি বুঝতে পারছি তুই কাকে দেখতেছিলি। এরপর রূপা আপুকে যখনই আমি বাইকে উঠতে বললাম, অমনি রূপা আপু বলল, আজকে বাইকে যাব না, আজকে রিকশায় করে ঘুরবো। তুই বাইক বাসায় রেখে দে আর একটা রিকশা ম্যানেজ কর। আমি কিছুটা বিরক্তি নিয়ে বললাম, এটা তুমি আগে বলবা না? আমি আরো বাইক বের করে পরিষ্কার করে কখন থেকে তোমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করতেছি। আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলতেছি তুই এখন বাইকটা বাসায় রেখে আয়, আমার আজকে রিকশায় করে যাব। কি আর করার, রূপা যেহেতু বলেছে যে বাইকে সে যাবে না, সেহেতু আমি বাইকটা বাসায় রেখে একটা রিকশা ম্যানেজ করে দুজনে রিকশায় উঠে চলতে লাগলাম। হঠাৎ করে রূপা আপু আমার বাম হাত জড়িয়ে ধরে আমার ঘাড়ে মাথা রেখে বলতে লাগলো, এভাবে তোর সাথে আমি সারাটা জীবন কাটাতে চাই। ঠিক আছে, তা কাটাইও, সমস্যা নেই। এখন মাথা তুলো, মানুষের দেখলে খারাপ ভাববে। রূপা আপু রাগান্বিত কণ্ঠে বললেন, এখানে খারাপ ভাবার কি আছে? তুই আমার হবু বর, তোকে নিয়ে আমি একসাথে রিকশায় যেতে পারি, তোর কাঁধে মাথা রাখতে পারি। এতে কে কি ভাবলো আমার দেখার বিষয় না। আমিও রূপা আপুকে নিষেধ করলাম না, আমারও কিরকম যেন ভালো লাগছে। দুজনে একসাথে যাচ্ছি, কেউ কোনো কথা বলছি না। চারিদিকে পরিবেশটা দেখছিলাম এবং উপভোগ করতেছিলাম। হালকা হালকা মৃদু মৃদু বাতাস এসে বুকে লাগতেছিল এবং রূপা আপুর চুলগুলো উড়তেছিল। তার চুলগুলো উড়ে উড়ে মাঝে মাঝে আমার মুখের সামনে চলে আসছিল এবং এই অনুভূতিটা আমার খুব ভালো লাগতেছিল, যার কারণে রূপা আপুকে এমনভাবে নিষেধও করি নাই। হঠাৎ দুজনের নীরবতা ভেঙে আমি রূপা আপুকে বললাম, কোথায় যাব আজকে আমরা ঘুরতে? আজকে আমরা নদীর পাড়ে ঘুরতে যাব এবং ওইখানে একটা ফুচকাওয়ালা মামা ফুচকা বিক্রি করে। আমরা ওইখানে যাব কারণ ফুচকাগুলো খুব ভালো লাগে ও আশেপাশের পরিবেশও খুব সুন্দর। তুই আজকে আমাকে দোকান থেকে ফুচকা খাওয়াবি। আমিও বেশি কথা না বাড়িয়ে ঠিক আছে বলে আবার চারিদিকে পরিবেশটা উপভোগ করতে লাগলাম। বেশ কিছুক্ষণ রিক্সা চড়ে অবশেষে নদীর পাড়ে এসে পৌঁছালাম এবং সেখানে এসে রিক্সাওয়ালা মামাকে রিক্সা ভাড়া বুঝিয়ে দিয়ে ফুচকার দোকানের সামনে এসে রূপা আপু ফুচকাওয়ালা মামার উদ্দেশ্য করে বললেন, মামা আমাদেরকে ঝাল করে এক প্লেট ফুচকা দাও তো। রূপা আপু ফুচকা অর্ডার দেওয়ার সাথে সাথে আমি রূপা আপুর উদ্দেশ্যে বললাম, এক প্লেট ফুচকা অর্ডার দিলে যে? এক প্লেট দিলাম কারণ এক প্লেট ফুচকা দুজনে মিলে খাবো। ফুচকাওয়ালা মামা ফুচকা বানাতে শুরু করলেন এবং আমি আর রূপা আপু গল্প করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে ফুচকা বানানো হয়ে গেল এবং ফুচকাওয়ালা মামা এসে আমাদেরকে ফুচকা দিয়ে গেল। আমি যেই না একটা ফুচকা নিয়ে আমার মুখের দিতে যাব, অমনি রূপা আপু আমার হাত ধরে ফেললেন এবং বললেন, আমাকে না খাইয়ে দিয়ে তুই আগে খেয়ে নিতেছিস, তোমার হাত দিয়ে তুমি খাও, আমার হাত দিয়ে আমি খাই, সমস্যা কোথায় এতে? কথাটি বলার সাথে সাথে রূপা আপু বেশ রেগে গেলেন এবং বললেন, এতে অনেক সমস্যা আছে, তুই বুঝবি না। আগে তুই আমাকে ফুচকা খাইয়ে দিবি, তারপর আমি তোকে খাইয়ে দেব। তোমাকে নিয়ে আর পারা যায় না। ঠিক আছে, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। এরপর রূপা আপু আমাকে ফুচকা খাইয়ে দিল এবং আমি রূপা আপুকে ফুচকা খাইয়ে দিতে লাগলাম। হঠাৎ করে পিছন থেকে কেউ এসে বলল, কিরে এখানে কি করিস? আমি পিছন দিকে তাকিয়ে দেখতে পেলাম মিলি এবং মিলির ছোট ভাই। আমি বেশ হাসি মুখে বললাম, কিরে তুই এখানে? আর এটা তোর ছোট ভাই নাকি? এটা আমার ছোট ভাই। আর তুই এখানে কি করিস? তুই না বোকার মতো প্রশ্ন করিস, দেখতে তো পাচ্ছিস ফুচকা খাইতেছি, তুই খাবি? তুই যে ফুচকা খাইতেছিস এটা তো আমি দেখতে পাচ্ছি, তো তোর সাথে এটাকে? ও ভালো কথা, তোদের পরিচয় করে দেই। এটা হচ্ছে আমার চাচাতো বোন রূপা আপু, আর রূপা আপু ও হচ্ছে আমার ফ্রেন্ড মিলি। যেই না আমি মিলিকে বলেছি যে রূপা আপু হচ্ছে আমার চাচাতো বোন, অমনি রূপা আপু রাগে সাপের মতো ফসফস করতে লাগলো, তবে আমাকে তেমন কিছু বলল না। আমি মিলির উদ্দেশ্য করে বললাম, ফুচকা খাবি? ফুচকা দিতে বলবো মামাকে? এখন আর কিছু খাবো না, তুই কালকে কলেজে এসে আমার সাথে দেখা করিস, তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে। এই বলে মিলি সেখান থেকে চলে গেল এবং আমি আর রূপা আপু বেশ অনেক সময় ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিলাম। ঘোরাঘুরি করার সময় রূপা আপু আমার সাথে তেমন কোনো কথা বলেননি। কেন কথা বলেনি তা আমি বুঝতে পারলাম না।
অবশেষে বাড়ি ফেরার সময় দুজনে রিকশার পাশাপাশি বসেছিলাম। হঠাৎ করে রূপা আপু আমার উদ্দেশ্য করে বললেন, মিলির সাথে কি তোর কিছু চলতেছে? আমি অবাক হয়ে রূপা আপুকে বললাম, কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? মিলির সাথে আমার আবার কি থাকবে? আমার ভালো একটা ফ্রেন্ড এটুকুই। আমার তো তা মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে মিলির সাথে তোর কিছু একটা আছে। বিশ্বাস কর, মিলির সাথে আমার তেমন কিছু নাই। ও আমার জাস্ট ভালো একজন বন্ধু, এটুকুই। যাই হোক, মিলির কাছ থেকে তুই যতটুকু সম্ভব দূরে থাকবি। ওর হাবভাব আমার কেমন জানি লাগে। মিলি আমার একটা ভালো বন্ধু, কলেজে গেলে ওর সাথে দেখা হবে। তখন যদি কথা না বলি বা কলেজে গিয়েও ওর সাথে দেখা না করি, তাহলে বিষয়টা কেমন খারাপ দেখায় না? বিষয়টা যেমন দেখা যাক না কেন, তুই ওর সাথে তেমন মিশবি না। মিলির থেকে যতটা সম্ভব দূরে থাকবি। বুঝছিস আমি কি বললাম? ঠিক আছে, বুঝছি। তবে তুমি এই বিষয়টা নিয়ে এত মাথা ঘামাইতেছো কেন আমি বুঝলাম না। আমার কষ্ট তুই বুঝবি না। তুই একবার জানার চেষ্টা করবি না কেন আমি এগুলো করতেছি? কে বলেছে আমি তোমার কষ্ট বুঝি না? এটা কি তুমি ঠিক বললা? আমি আমার মা বাবার পর সবচাইতে যদি কাউকে আপন ভেবে থাকি, সেটা হচ্ছে তুমি। তা আমি জানি। তাহলে বললা কেন যে আমি তোমার কষ্ট বুঝি না? ঠিক আছে, আমার ভুল হয়েছে, আর বলবো না। তুই আমার সব কষ্ট বুঝিস, এবার হইছে। মুখ ভর্তি হাসি নিয়ে উচ্চস্বরে কথাটি বলে উঠলেন রূপা আপু। তার সাথে এভাবেই গল্প করতে করতে বাসার সামনে চলে আসলাম। বাসার সামনে এসে রিকশাওয়ালা মামাকে ভাড়া বুঝিয়ে দিয়ে সরাসরি আমার রুমে চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ফেসবুক চালাতে লাগলাম। বেশ অনেক সময় ফেসবুক চালানোর পর আম্মু রাতের খাবারের জন্য ডাকতেছিল, তাই মোবাইল ফোন চার্জে লাগিয়ে নিচে চলে গেলাম। রূপা আপু, আমি, বাবা মা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম এবং শুয়ে পড়লাম। সকালবেলা কারো নিঃশ্বাসের শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে চোখ মেলাতেই দেখতে পেলাম রূপা আপু আমার পাশে শুয়ে আছে। আমি আপুকে দেখা মাত্রই লাফ মেরে ঘুম থেকে উঠে গেলাম। ওঠার সাথে সাথে রূপা আপু আমার মুখ চেপে ধরলেন এবং বলতে লাগলেন, কিরে এইভাবে চিল্লাচিল্লি করছিস কেন? আমি রূপা আপুকে হাত দিয়ে ইশারা করে বললাম, আগে আমার মুখ ছাড়ো, তারপরে বলছি। রূপা আপু আমার মুখ ছেড়ে দিলেন এবং আমি বললাম, এত সকাল সকাল তুমি আমার রুমে কি করো? আর কখন আসছো? যদি কেউ দেখে ফেলে বলো তো তাহলে কি হবে? ছোট আম্মু কিচেনের রান্না করছে আর ছোট আব্বু শুয়ে আছে, তাহলে কে জানবে যে আমি এখানে আছি? তারপরে যদি দেখে ফেলে তাহলে কি হতো বুঝতে পারছো? কথাটি শোনা মাত্র রূপা আপু ভাব নিয়ে বলতে লাগলেন, কি আর হবে? আমি আমার বরের রুমে এসেছি, এতে কার কি? যত সহজে কথাগুলো বলে ফেলা যায়, আসলে বিষয়টা এত সহজ নয়। বিষয়টা খুবই সহজ, তুই শুধু শুধু জটিল করছিস। একবার সহজভাবে ভাব, দেখবি আসলেই সহজ। ঠিক আছে, সহজভাবে পরে ভাববো, এখন যাও, আমি ফ্রেশ হব। এত কষ্ট করে সবার চোখ ফাঁকি দিয়ে তোর রুমে আসছি চলে যাওয়ার জন্য নাকি? তাহলে কেন আসছে শুনি? কেন আবার আসবো? তোকে আদর করতে আসছি। কথাটি শোনা মাত্রই আমার কিরকম যেন লজ্জা লজ্জা লাগছিল। আমি লজ্জা মাখা মুখ নিয়ে রূপা আপুকে বললাম, তুমি দেখি সব বলো, যেন লজ্জা শরমের বালাই নেই। বউ তার বরকে আদর করবে, এখানে লজ্জার কি আছে? এখন আমাকে আদর কর, তারপর যাব। আমি পারবো না। রূপা বেশ বিরক্তি ভরা মুখ নিয়ে বলতে লাগলেন, ঠিক আছে, আমার হক কিভাবে আদায় করতে হয় তা আমি ভালো করেই জানি। কথাটি বলার সাথে সাথে রূপা আপু আমার উপর ঝাঁপিয়ে পড়ল এবং আমার ঠোঁট দুটো তার নিজের দখলে নিয়ে নিল। আমার সারা শরীর যেন শিহরণ বয়ে গেল। এ এক অন্যরকম অনুভূতি ফিল করতে লাগলাম। আমিও নিজেকে কন্ট্রোল করতে না পেরে রূপা আপুর সাথে তাকে সায় দিতে লাগলাম। প্রায় 3 মিনিট এভাবে থাকার পর হঠাৎ করে আমার ঠোঁট দুটো মুক্ত করে দিলেন। লজ্জামাখা মুখ নিয়ে দৌড়ে আমার রুম থেকে বের হয়ে গেল। আমিও বসা থেকে আবার শুয়ে পড়লাম এবং ভাবতে লাগলাম এতক্ষণ আমার সাথে কি হয়ে গেল। সকালের নাস্তা শেষ করে মোবাইল নিয়ে বসে পড়লাম এবং কিছুক্ষণ ফেসবুক চালানোর পর রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে পৌঁছানোর পর বন্ধুরা সবাইকে দেখতে পেলাম ক্যাম্পাসে বসে বসে আড্ডা দিচ্ছে। তো আমিও সরাসরি কোনো দিকে না তাকিয়ে বাইক রেখে বন্ধুদের সামনে চলে আসলাম এবং সবার সাথে কুশল বিনিময় করে বসলাম। হঠাৎ রিশাদ বলে উঠল, কিরে এত লেট কেন? কিরে এত লেট করে আসলি কেন? আমি বেশ অবাক হয়ে বললাম, কই লেট করে আসলাম? তোরা বুঝি আমার অনেক আগেই চলে আসছিস? আগেই তো আসছি, তুই তো মাত্র আসলি, জানবি কিভাবে আমরা কখন আসছি? অপর পাশ থেকে জয় বলে উঠল, কিরে তোরা আসার সাথে সাথেই কি ঝগড়া শুরু করে দিয়েছিস? জয়ের কথা শোনার সাথে সাথে রিশাদ বলে উঠল, ঝগড়া কখন করলাম?
ওরে শুধু জিজ্ঞাসা করতেছিলাম ও এত লেট করছে কেন। সে যাই হোক, শাহাদত বলল, তোকে মিলি কি কারণে যেন খুঁজছিল। আমি বেশ অবাক হয়েই বললাম, কে বলল? তোকে মিলি আমাকে খুঁজতেছে। পকেট থেকে ফোনটা বের করে ফোন হাতে নিয়ে দেখলাম কোনো কল অথবা মেসেজ আসছে কিনা, কিন্তু কোনো SMS বা ফোন আসেনি। মিলি আমাকে খুঁজলে অবশ্যই ফোন দিত অথবা মেসেজ দিত। তা আমি কিভাবে বলবো ফোন কেন দেয় নাই? আমাকে এসে জিজ্ঞেস করলো তুই কলেজে আসছিস কিনা, তাই আমি তোকে বললাম ঠিক আছে, তোরা এখানেই থাক, আমি একটু মিলির সাথে দেখা করে আসছি। আমি ভুলে গিয়েছিলাম যে মিলি আমাকে কালকে বলেছিল যে কলেজে এসে দেখা করতে। তো বেশি কিছু না ভেবে পকেট থেকে ফোনটা বের করে মিলির নাম্বারে কল দিলাম এবং কলটি কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ হওয়ার সাথে সাথে আমি মিলিকে কিছু বলতে না দিয়ে বলতে লাগলাম, যে তুই নাকি আমাকে খুঁজতেছিলি। কই না তো, আমি আবার তোকে কখন খুঁজতে গেলাম? আমি বেশ অবাক হয়ে বললাম, এই মাত্রই তো জয় আমাকে বলল যে তুই নাকি আমার কথা জয়কে জিজ্ঞেস করেছিস যে আমি কলেজে আসছি কিনা। আমার কথাটি শোনার পর মিলি স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, তা জিজ্ঞেস করেছিলাম, ক্যাম্পাসে সবাই ছিল, তোকে দেখতেছিলাম না তাই আর কি। ও আচ্ছা, তুই এখন কোথায় আছিস? এই তো ক্যাম্পাসে আছি। ঠিক আছে, তুই আমাদের কলেজের সামনে বট গাছের এখানে আয়, আমি এখানে আছি। কথাটি বলার সাথে সাথে মিলি ফোনটা কেটে দিল। আমিও বেশি কথা না ভেবে সরাসরি বট গাছের দিকে পা বাড়ালাম। বট গাছের নিচে যাওয়ার পরে দেখতে পেলাম মিলি সেখানে বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে মিলিকে জিজ্ঞাসা করলাম, কিরে কি অবস্থা, কেমন আছিস? মিলি খুব হাসি মুখ নিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও হাসি মুখে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিলি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ভয় মাখা মুখ নিয়ে বলে উঠল, দেখ শাহাদাত, তোকে আমি কিছু কথা বলবো। কথাগুলো তুই কিভাবে নিবি আমি জানি না, বাট কথাগুলো আমি মন থেকে বলতেছি এবং খুব ভেবেচিন্তে বলছি। আমি বেশ স্বাভাবিক কণ্ঠে বলে উঠলাম, আমার সাথে কথা বলবে তোর এত ভাবাভাবি কি আছে বল? মিলি আমতা আমতা করে বলতে লাগলো, দেখ শাহাদাত, তুই তো খুব ভালো করেই জানিস যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না এবং খুব সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আমি বেশ অনেকদিন যাবৎ লক্ষ্য করতেছি যে তোকে আমার খুব ভালো লাগে, তোর সাথে কথা বলতে ভালো লাগে, তোর সাথে একসাথে সময় কাটাতে ভালো লাগে, যেটা আমার অন্য ফ্রেন্ডের সাথে ভালো লাগে না। আমি বেশ স্বাভাবিক কণ্ঠে বলে উঠলাম, আমারও তো তোর সাথে সময় কাটাতে ভালো লাগে, তাই তো তুই আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার সেই ক্লাস 6 থেকে একই সাথে পড়াশোনা করেছি, হাই স্কুল পার করলাম, এখন কলেজে পড়ছি, কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হব, একসাথেই আছি এবং সামনেও থাকবো যতদিন সম্ভব হয়। আমি ভালো লাগার কথা বলি নাই, তাহলে কোন ভালো লাগার কথা বলছিস? আমি তোকে ভালোবাসি এবং আমার বাকিটা জীবন তোর সাথেই কাটাতে চাই। এতদিন যেভাবে আমি ফ্রেন্ড হিসাবে তোর কাছে ছিলাম, বাকিটা জীবন তোর লাইফ পার্টনার হিসাবে তোর পাশে থাকতে চাই। মিলির কথাগুলো শোনার পর সাথে সাথে আমার পার নিচ থেকে মাটি যেন সরে গেল। কি বলছে? তাছাড়া মিলিকে আমি সব সময় ফ্রেন্ড হিসাবেই দেখি, ও আমার খুব ভালো একজন ফ্রেন্ড, জাস্ট এটুকুই। কিন্তু এখন যদি ওকে মুখের উপর না করে দিই তাহলে ও খুব কষ্ট পাবে, তাই ওকে কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলাম এবং বললাম, দেখ মিলি, তুই যে কথাগুলো বলছিস এগুলো কখনো সম্ভব না, কারণ তোকে আমি কখনো এভাবে দেখিনি বা তোকে নিয়ে কখনো চিন্তা ভাবনা করিনি। তোকে আমি খুব ভালো একজন বন্ধু হিসেবে দেখি, তো এগুলো আমাদের দুজনের মধ্যে কখনোই সম্ভব না। কথাগুলো শোনার পর মিলি খুব কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, কেন সম্ভব না? আর তাছাড়া তুই তো কারোর সাথে রিলেশন করিস না, তাহলে সমস্যা কোথায়? রূপাবুর কথা মিলিকে বলবো কিনা তাই ভাবতেছিলাম, হঠাৎ আবার চিন্তা করলাম, এখন যদি রূপাবুর কথা মিলিকে বলি বা তার সাথে আমার ফ্যামিলি চাইতেছে যে আমাদের বিয়ে দিতে, এ কথা শোনার পর মিলি খুব কষ্ট পাবে, কারণ যার কারণে আমি কথাটি না বলে ওকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। মিলিকে বললাম, এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। মিলি বেশি কথা না বাড়িয়ে কলেজ থেকে বাড়িতে চলে গেল। আমিও বটগাছের ওখান থেকে কলেজের ক্যাম্পাসে চলে গেলাম এবং দেখতে পেলাম সবাই সেখানে বসে আড্ডা দিচ্ছে। সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে, সূর্য মামাও ডুবে যাচ্ছে। মাগরিবের আজান কিছুক্ষণ আগেই দিয়েছে। পকেটে হাত দিয়ে দেখতে পেলাম একটি সিগারেট অবশিষ্ট রয়েছে। সিগারেটটি হাতে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সিগারেটটি ধরিয়ে সিগারেট টানতে লাগলাম এবং ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে লাগলাম আর পরিবেশটা উপভোগ করতে লাগলাম। সিগারেটটি বেশ কিছুটা খাওয়ার পর হঠাৎ পিছন থেকে বলে উঠল,
শাহাদাত, তুই সিগারেট খাচ্ছিস? আমি এক্ষুনি ছোট আম্মুকে বলে দিব। পিছন দিকে তাকিয়ে দেখতে পেলাম ও রূপা আপু বেশ রাগান্বিত কণ্ঠে কথাটি বলে উঠল, এবং রূপা আপুর কথাটি শোনার সাথে সাথে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। কারণ আম্মু যদি জানতে পারে আমি সিগারেট খাই তাহলে আম্মু বাবাকে বলে দিবে, আর বাবা জানলে তো আমি শেষ। ছাদে ওঠার সময় ছাদের গেট লক করতে ভুলে যাওয়ার কারণে যে এরকম একটি পরিস্থিতিতে পড়তে হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। রূপাপু বেশি কিছু কথা না বলেই সোজা নিচের দিকে চলে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে রূপাপুর হাতটা ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম ও বলতে লাগলাম, প্লিজ তুমি কথাটা আম্মুকে বললো না। রূপাবু বেশ রেগে বলল, অবশ্যই আমি ছোট আম্মুকে বলবো তুই এসব আজে বাজে জিনিস খাস। আর আমি ছোট আম্মুকে বলবো না, ছোট আম্মুকে না বললে তো তুই এগুলো আবার খাবি। আমি গম্ভীর মুখ নিয়ে বলতে লাগলাম, আর কখনো খাবো না। তারপরে তুমি আম্মুকে বললো না। না না, আমি তো তোর কথা শুনবো না, আমি সরাসরি ছোট আম্মুকে বলে দিব এইসব আজে বাজে জিনিস খাস। সামান্য একটা সিগারেট খাচ্ছিলাম, এজন্য এরকম করতে হয়? আর খাবো না বললাম তো। তুই সিগারেট খাওয়াকে সামান্য একটি বিষয় বলতেছিস? আজকে সিগারেট খাস, কালকে গাঁজা খাবি, এর পরের দিন আরো খারাপ খারাপ জিনিস খাবি। তুই মনে করেছিস আমি জানি না এগুলো? আরে বাবা, বললাম তো খাবো না। এখন থেকে তুমি যা বলবা তাই শুনবো। তারপরে তুমি আম্মুকে কথাগুলো বইল না। ঠিক আছে, তাইলে তুই আমাকে এখন একটা কিস কর, তাহলে ছোট আম্মুকে বলবো না। কোনো কিছু না ভেবেই রূপা আপুর কপালে কিস করে দিলাম। তুমি কিস করতে বলছো, আমি কিন্তু তোমার কপালে কিস করেছি। এখন সিগারেট খাওয়ার কথাটা আম্মুকে বলবো না। রূপা আপু মুচকে হাসি দিয়ে বলতে লাগলো, কপালে কিস করলে তো হবে না। আমি খুব অবাক হয়ে বললাম, তাহলে কোথায় কিস করতে হবে? ঠোঁটে কিস করতে হবে। আমি পারবো না। ঠিক আছে, না পারলে নাই, আমি এখনই গিয়ে ছোট আম্মুকে কথাগুলো বলতেছি যে তুই সিগারেট খাস এবং আজে বাজে ছেলেদের সাথে মিশিস। কথাগুলো বলে যেই না রূপা আপু সামনের দিকে পা বাড়ালো, অমনি পিছন থেকে হাতটা ধরলাম। হাতটা ধরে আমার কাছে নিয়ে এলাম। কাছে বলতে খুব কাছে। রূপা আপুর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, এবং রূপা আপুর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। আস্তে আস্তে রূপা আপুর নিঃশ্বাস ভারী হতে লাগলো। হঠাৎ করে তারপর অপরূপ মায়াভরা চোখ দুটি বন্ধ করে দিল। আমার ভেতরেও কিরকম যেন মোহর মতো কাজ করতেছিল। কোনো কিছু না ভেবে রূপা আপুর ঠোঁট দুটো আমার দখলে নিয়ে নিলাম এবং বেশ কিছুক্ষণ থাকার পর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর রূপা আপু কোনো কিছু না বলে দৌড়ে ছাদ থেকে চলে গেল। আমিও আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার রুমে চলে আসলাম এবং শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, রূপা আপু যেরকম শুরু করেছে এতে করে তাকে ভালো না বেসে থাকাই যাবে না। ল্যাপটপটা ওপেন করে বেশ কিছুক্ষণ ফেসবুকিং করতে লাগলাম। করার এক পর্যায়ে রূপা আপু দরজায় নক দিয়ে বলল, ভিতরে আসবো? আমি ল্যাপটপ স্ক্রিপ্ট করে চোখটা সরিয়ে রূপা আপুর দিকে তাকিয়ে হাসি মুখ নিয়ে বললাম, আসো। রূপা আপু রুমে এসে আমার পাশেই বসলো ও বলতে লাগলো, কি করতেছিস? তেমন কিছু নয়, এমনি একটু ফেসবুকিং করতেছিলাম। কিছু বলবা? ছোট আম্মু তোকে খাওয়ার জন্য নিচে ডাকতেছে। ঠিক আছে, তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ল্যাপটপ অফ করে আমি ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। ও ল্যাপটপের পাশে আমার ফোন রাখা ছিল, এবং কিছুক্ষণ পর যখন বের হলাম তখন দেখতে পেলাম রূপা আপু আমার ফোন দেখতেছে এবং কান্না করতেছে। আমি যেই না জিজ্ঞাসা করলাম, কি দেখতেছো ফোনে, অমনি রূপা আপু ফোনটা রেখে কান্না করতে করতে রুম থেকে চলে গেল। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, রূপা আপুর আবার কি হলো? ফোনে এমন কি দেখলো যে কান্না করে দিল? সাত পাঁচ না ভেবে ফোনটা হাতে নিয়ে দেখলাম, তা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার ফোনের প্যাটার্ন লক রূপা আপু জানে, কারণ হচ্ছে আমার ফোন মাঝে মাঝে চেক করে। রূপা আপু আমার ফোন লুকিয়ে লুকিয়ে চেক করে, সেটা আমি জানি, এবং আমি এটাও জানি যে সে আমার ফোনের লক জানে, কিন্তু কিন্তু আমার ফোনে তেমন পার্সোনাল কিছু না থাকার কারণে দেখতে সমস্যা হবে না। আমি ফোনের পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক চেঞ্জ করি নাই। ফোনটি হাতে নিয়ে দেখতে পেলাম মিলি মেসেজ করেছে, এবং বেশ অনেকগুলো মেসেজ করেছে। মেসেজগুলো ওপেন করে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কারণ মিলি এমন কিছু কথাবার্তা লিখেছে যেগুলো দেখেই রূপা আপু কান্না করতে করতে চলে গেছে। মিলি লিখেছে, কি রে, কি করতেছিস? এরপর আরেকটি মেসেজ লিখেছে, আমি তোকে খুব মিস করছি, তুইও কি আমাকে মিস করছিস? এবং শেষে যে মেসেজটি করেছে সেই মেসেজটি লিখেছে, আই লাভ ইউ। আমি কিছুক্ষণ বিছানায় বসে রইলাম এবং ভাবতে লাগলাম রূপা আপুকে কিভাবে বোঝাবো সম্পূর্ণ বিষয়টি যে এখানে আমার কোনো দোষ নেই। বেশ কিছুক্ষণ ভেবে কোনো কিছু না পেয়ে অবশেষে নিচে চলে গেলাম,
খাবার খাওয়ার জন্য, কারণ সেখানে হয়তোবা রূপা আপু থাকবে। খাবারের টেবিলে যাওয়ার পর হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ সেখানে গিয়ে দেখতে পেলাম রূপা আপু নেই। আমাকে দেখা মাত্র আম্মু বলতে লাগলেন, কিরে কি করতেছিলি এতক্ষণ? সেই কখন থেকে ডাকতে রূপাকে পাঠিয়েছি, এখন আসলি? তেমন কিছু না, এমনি একটু লেট করে আসলাম, কিছু কাজ ছিল। ঠিক আছে, এখন বস, তাড়াতাড়ি খাবার খা। আম্মু আমার প্লেটে খাবার সার্ভ করতেছিল এবং আমি আম্মুকে বললাম, আম্মু রূপাকে দেখতেছি না, কোথায় সে? কথাটি জিজ্ঞাসা করার পর আম্মু মন খারাপ করে বলতে লাগলেন, তোকে ডাকতে পাঠানোর পর ও যখন তোকে ডেকে আসলো তখন বলল ওর নাকি খেতে ইচ্ছা করছে না, পরে খাবে। আমি এত করে ডাকলাম তারপরও আসলো না, চলে গেল। এখন রুমের দরজা বন্ধ করে শুয়ে আছে। রূপা আপুর খাবার না খাওয়ার কারণ যদিও আম্মু জানে না, কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পারছি রূপা আপুর খাবার না খেয়ে শুয়ে আছে। এখন যদি আম্মুকে রূপা আপুর খাবার না খাওয়ার কারণটা বলি তাহলে আম্মু খুব রাগ করবে বা আমাকে বকবে, যার কারণে আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু আমি রূপা আপুকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে, যা খাবার খাওয়ার জন্য ডেকে নিয়ে আয়। বেশি কথা না বলে সরাসরি আমি রূপা আপুর রুমের সামনে চলে গেলাম, গিয়ে দরজায় নক করতে লাগলাম। কিন্তু বেশ কিছুক্ষণ নক করার পরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না। রূপা আপুর রুমের থেকে কোনো ধরনের সাড়া শব্দ না পাওয়ার কারণে আমি আপুকে বললাম, রূপা আপু তুমি যেটা দেখেছো এটা সম্পূর্ণ ভুল, তুমি দরজা খোলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। কথাগুলো বলার পরও কোনো কাজ হলো না, কারণ এর পরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না। দেখো, তুমি যদি খাবার না খাও তাহলে আমিও খাবার খাবো না। এবার রূপা আপু রুমের ভেতর থেকে কান্না মাখা কণ্ঠে বলতে লাগলেন, তুই খাবার না খেলে আমার কি? কি হস তুই আমার? রূপা আপুর কথা শোনার পর আমার খুব ভালো লাগতেছিল, কারণ আমি ভাবতেছিলাম আবার কোনো দুর্ঘটনা ঘটলো কিনা বা কোনো আজেবাজে চিন্তা ভাবনা থেকে রূপা আপু কিছু করে ফেলবে কিনা। আমি বেশ আদরে কণ্ঠে বলতে লাগলাম, আমি তোমার কি হই তুমি জানো না? এবার রূপা আপু বেশ রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, বেশি ঢং করবি না আমার সামনে, যা এখান থেকে, আমার ভালো লাগতেছে না। ঢং কখন করলাম? প্লিজ দরজা খোলো। বললাম তো খুলবো না, এখন যা তো, আমাকে বিরক্ত করিস না। আমি জাস্ট তোমাকে কিছু কথা বলবো, এর জন্য দরজাটা খোলো। কথাগুলো বলে আমি চলে যাব। যা বলার বাইরে থেকেই বল। কি এমন কথা বলবি তুই? আমি খুব ভালো করেই জানি আসলে আমি বোকা, শুধু শুধু তোকে ভালোবেসে গেলাম, বিনিময়ে শুধু কষ্টই পেলাম। এদিকে আমি সারাদিন তোকে নিয়ে পড়ে থাকি, তোকে নিয়ে চিন্তা করি, তোকে নিয়ে স্বপ্ন বুনি, আর ওইদিকে তুই আরেকজনকে নিয়ে স্বপ্ন দেখিস, আরেকজনের সাথে প্রেম করে বেড়াস। তোকে যেদিন আমি মিলির সাথে রিকশায় দেখেছিলাম সেদিনই আমি চিন্তা করেছিলাম যে এরকম কিছু একটা হবে। কথাগুলো বেশ কান্না মাখা কণ্ঠে বলল রূপা আপু। তার কথাগুলো শোনার সাথে সাথে কেন যেন আমার চোখের পানিগুলো অনবরত পড়তে লাগলো। এরপর আমি কোনো কথা না বলে দরজার সামনে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে রূপা আপু বলে উঠলেন, এখন যা, নিচে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়, আমাকে নিয়ে আর ভাবতে হবে না। তোমাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? তুমি ছাড়া কে আছে আমার? কথাটি বলার সাথে সাথে রূপা আপু দরজা খুলে এসে আমার কলার ধরে বলতে লাগলেন, তুই এইসব মিষ্টি মিষ্টি কথা বলে সবাইরে পাগল করছস, তা আমি ভালো করেই বুঝতে পেরেছি। তুই যে কোন ধরনের ছেলে এইটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি এখন। আমি কান্না মাখা মুখে রূপা আপুকে বলতে লাগলাম, দেখো আপু, তুমি আমাকে ভুল বুঝছো, আসল ঘটনা কি তা তো আগে শুনবা, তারপর না হয় বইলো যে আমি তোমার সাথে প্রতারণা করেছি। তোর কাছ থেকে কি শুনবো? এখন আমাকে নয় ছয় বুঝ দিবি, তা আমি ভালো করেই জানি। আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, আর তুই অন্যদিকে মিলির সাথে জমিয়ে প্রেম করতেছিস। তুমি যে এতদিন ধরে আমার ফোন চেক করো, কোনোদিন কিছু দেখছো আমার ফোনে? হঠাৎ একটা জিনিস দেখা এভাবে রিয়েক্ট করতেছো কেন? আগে তো শুনবা আসল কাহিনীটা কি। আমি যে তোর ফোন চেক করি এটাও তুই লুকিয়ে লুকিয়ে দেখিস। ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয়, এভাবে অবিশ্বাস করলে কখনোই সেই ভালোবাসা বেশি দিন টেকে না, এটা তোমার বোঝা দরকার। ভালোবাসি বলেই তো এতদিন তোর এই মিথ্যা নাটককে সত্যি ভেবে তোকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি, আর তুই কিনা আমাকে এভাবে ধোঁকা দিলি, আমার ভাবতে ঘৃণা লাগছে। কথাগুলো বলে রূপা আপু তার রুমের দিকে চলে যেতে লাগলো। যেই না রূপা আপু রুমের দিকে চলে যেতে লাগলো, অমনি আমি তার হাতটা টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম এবং তার মাথায় হাত দিয়ে বলতে লাগলাম, বিশ্বাস কর, মিলির সাথে আমার কোনো ধরনের প্রেমের সম্পর্ক নাই।
ও আমার জাস্ট ভালো একজন বন্ধু, এটুকুই। কথাটি বলার সাথে সাথে রূপা আপু তার মাথা থেকে আমার হাতটা টান দিয়ে ছিটকে ফেলে দিল এবং বলতে লাগলো, আমার মাথায় হাত দিয়েও তুই মিথ্যা বলছিস? তুই এতটা নিকৃষ্ট, একবার চিন্তা করে দেখ। দেখো আপু, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি বলতেছি তো, এখানে আমার কোনো দোষ নাই, আমি কোনো ধরনের ভুল করি নাই। তারপরে তোমার কাছে ক্ষমা চাইছি এবং বলতেছি যে আমার কোনো দোষ নাই, তুমি আমাকে ভুল বুঝছো। তারপরও আমার কথা বিশ্বাস না করে আমাকে যা ইচ্ছা তাই বলছো। এখন খারাপ লাগতেছে কেন? যখন আমাকে ধোঁকা দিতেছিলি তখন তোর মাথায় ছিল না কথাগুলো, যে আমাকে কেউ একজন পাগলের মতো ভালোবাসে, যাকে আমার ধোঁকা দেওয়া ঠিক হচ্ছে না, সেটা চিন্তা না করে চুটিয়ে প্রেম করে বেড়াস। এখন এগুলো বলেই খারাপ লাগতেছে, তাই না? এখন কি করলে যে তুমি বিশ্বাস করবা মিলির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই, তাই আমি বুঝতেছি না। তবে যেভাবেই হোক আমি তোমার ভুল ভাঙাবো যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। রূপা আপু ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, তোর আমাকে ভালোবাসতে হবে না, তুই তোর মিলিকেই নিয়ে থাক। আমি শুধু তোকে সবসময় আমার নিজের করে চেয়েছি এবং তুই যতদিন আমার ছিলি ততদিন আমি তোকে ঠিকই ভালোবেসেছি। কিন্তু এখন আর তুই আমার নাই, এখন তুই অন্য কারো। এখন থেকে আমিও তোকে নিয়ে আর কখনো ভাববো না। সবকিছু কি এতই সোজা রূপা আপু? চাইলেই কি কাউকে ভোলা যায়? সত্যি কি তুমি পারবা আমাকে ভুলে থাকতে, নাকি আমি পারবো তোমাকে ভুলে থাকতে? রূপা আপু কোনো কথা না বাড়িয়ে সরাসরি তার রুমের দরজা ভিতর থেকে লক করে দিল। আমিও আর বেশি কথা না বলে আমার রুমে চলে আসলাম। আমি এখন খুব ভালো করেই বুঝতে পারতেছি যে এখন রূপা আপুর মাথায় কিছু ঢুকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আমি রূপা আপুকে যত ভালো করেই কথা বলি না কেন সেটা বুঝতে চাইবে না। কিন্তু যে করেই হোক তাকে সত্যিটা বোঝাইতে হবে যে মিলির সাথে আমার কোনো প্রকারের সম্পর্ক নাই। এগুলো নিয়ে ভাবতেছিলাম, হঠাৎ মাথায় আসলো আজকের সম্পূর্ণ ঘটনা আমি মিলিকে খুলে বলবো এবং মিলিকে আমাদের বাসায় নিয়ে এসে আপুকে বুঝিয়ে বলতে বলবো, যাতে রূপা আপু তার ভুল বুঝতে পারে এবং আগের মতো ভালোবাসতে শুরু করে। প্রিয় মানুষের অবহেলা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা এখন আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। কারণ এতদিন রূপা আপু সবসময় আমার কাছাকাছি থাকতো। কিভাবে আমাকে খুশি রাখা যায়, কিভাবে মন খারাপ থাকলে আমার মন ভালো করে দেওয়া যায়, সবসময় এগুলো নিয়ে চিন্তা করত। রূপা আর আমার বিয়ে হয়েছে প্রায় 1 মাস। এই 1 মাস আমার খুব সুন্দরভাবে কেটেছিল এবং বাকিটা জীবন আমরা এভাবেই কাটাতে চাই। প্রায় 2 মাস আগের সেই ঘটনা আমার এখনো মনে পড়লে শরীরের পশম দাঁড়িয়ে যায়। কারণ হচ্ছে সেদিন রূপা আপু, সরি এখন তো তোকে আপু বলা যাবে না, কারণ সে হচ্ছে এখন আমার বউ। আমার ফোনের মেসেজ দেখে যেদিন রূপা খুব অভিমান করেছিল, তার পরের দিন আমি মিলিকে আমাদের বাসায় এনে রূপাকে সব বুঝিয়ে বলতে বলি। তারপর মিলি নিজের মুখে সবকিছু রূপাকে বুঝিয়ে বলে। দেন রূপার সবকিছু বোঝে এবং আমরা আগের মতো সময় কাটাতে শুরু করি। তার কিছুদিন পরেই পারিবারিকভাবে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। এই গল্পটি এত তাড়াতাড়ি শেষ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কিছু কারণে খুব তাড়াতাড়ি গল্পটা শেষ করে দিতে হলো। খুব তাড়াতাড়ি গল্পটা শেষ করে দেওয়ার কারণে লাস্টের পর্বটি সুন্দরভাবে সাজানো হয়নি। আশা করা যায় যে পরবর্তী গল্পগুলোতে এরকম হবে না।